নমস্কার, রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। বাংলাদেশ একটা অসভ্য বর্বর দেশ কেন বলছি আমি? মানে এই কোট অ্যান্ড কোট অসভ্য বর্বর দেশ, এটা আমি কেন বলছি সেইটাই আমি আজকে আপনাদের শোনাবো। এবং এটাও শোনাবো যে আলটিমেটলি এই মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান যে সরকারটা চালাচ্ছেন, জামাতের সরকার চালাচ্ছেন, জামাত এবং মৌলবাদীদের, তাকে আলটিমেটলি মানে বিতাড়িত করবে ওই ফ্র্যাঙ্কেনস্টাইনরা। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম, ফ্র্যাঙ্কেনস্টাইনগুলো যারা তৈরি করছেন এই ইউনূস, তারাই তাকে বিতাড়িত করবে, আবার প্যারিসে ফিরে যেতে হবে নিজের বাসস্থানে। একটু আগে আমি বললাম না, বাংলাদেশ একটা অসভ্য বর্বর দেশ কেন বলছি আমি? শুধু হিন্দু নির্যাতন তো করছে, সেটা একটা মানবাধিকারের মধ্যে পড়ে এবং মানবাধিকারের লঙ্ঘন করছে। আরও কি হচ্ছে, যে আমি যে বলছি যে এইখানে কোনো আইনের শাসন নেই। আইন আদালত একটা নামে মাত্র আইন আদালত আছে, প্রহসন হচ্ছে আইন আদালত নিয়ে। এই যে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভু, যাকে ওরা গ্রেফতার করেছে, বিভিন্ন নাকি উস্কানিমূলক ভাষণ দিয়েছেন। আমাদের এখানে প্রত্যেক দিন উস্কানিমূলক ভাষণ দেয়, কিন্তু আমাদের এখানে গ্রেপ্তারিটা হয় না। ওখানে গ্রেপ্তারি হয়েছে, গ্রেপ্তারির পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আরও মানে প্রহসন। একটা আইন আদালতের নামে যে প্রহসন চলছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে ওই চিন্ময় প্রভুর কোনো কৌশলই পাওয়া যাচ্ছে না যে ওনার কেসটাকে ডিফেন্ড করবেন বা তার মামলাতে অংশীদারিত্ব করবেন, তাকে কাউকে পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে এই মৌলবাদীরা যে কোনো কৌশলী যার ওনার জন্যে দাঁড়াতে যাবেন বা ওনার জন্য ওই অংশীদারিত্ব করতে যাবেন, তাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। আর একটা খবর মাঝখানে আমি দেখছিলাম যে একজন কৌশলী, সে রাজি হয়েছিল ওতে ওনার সঙ্গে প্লিড করতে। সেই কৌশলীকে প্রায় ধাক্কা দিয়ে কোর্টরুম থেকে বার করে দেওয়া হয়েছে। সেই ভদ্রলোকের আইনজীবীর নাম রবীন্দ্র ঘোষ। তিনি চট্টগ্রাম আদালতে গিয়েছিলেন এই মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে, এবং তাকে বিচারক অংশীদারিত্ব দেননি এবং তাকে মানে বলতে গেলে রীতিমতো ধাক্কা দিয়ে তাকে বার করে দেওয়া হয়েছে। এই ধরনের মানে আমরা জানি যে অ্যামিকাস কিউরি বলে একটা শব্দ আছে আইনে। সেটা হচ্ছে যদি কোনো কেসে কাউকে যদি পাওয়া না যায়, কোনো কৌশলী যদি কারোর প্লিড করতে না পারে, তো অ্যামিকাস কিউরি এমন একটা সিস্টেম আছে প্রত্যেকটি সভ্য দেশে এরকম অ্যামিকাস কিউরি আছে, যারা ওই জঘন্যতম কোনো অপরাধ হলেও তার পক্ষে বা তার প্লিড করতে পারে। কারণ একজনকে দরকার। তো আমরা আমাদের 9/11-এর যে মূল চক্রী কাসাফ, তাকেও আমরা আইনি সহায়তা দিয়েছিলাম, তার কৌশলী পাওয়া গেছে, তার কৌশলী ছিল। এই যে আফজল গুরু, যার নামে এই কমিরাশ্রু ছড়াই এই আমাদের সেকুলারবাদীরা, তাকেও আইনি সহায়তা দেওয়া হয়েছিল, তাকেও আইনি আদালতে যা কিছু সহায়তা দেওয়া হয়েছিল। কিন্তু এই বাংলাদেশে এই প্রথম, পৃথিবীর বইতে কোনো একটা দেশে এরকম হতে পারে, দু একটা দেশে হয়তো হয়েছে, কিন্তু এরকম অসভ্য জিনিস সভ্য দেশে হয় না। সেটা হচ্ছে বাংলাদেশে হয়েছে, যেখানে কোনো কৌশলীকে নাকি মেরে ফাটিয়ে দেওয়া হচ্ছে, সবাই হাসপাতালে চলে যাচ্ছে। তো এই দেশকে আপনি কি বলবেন তো মানে যদি অসভ্য বর্বর, আরও যদি কোনো মানে শব্দ থাকে এর নিচে, সেটাও বলা যেতে পারে। এর প্রতিক্রিয়াতে আমাদের জামা মসজিদের নায়েব ইমাম ছিলেন আগে, এখন তিনি ইমাম সৈয়দ আহমদ বুখারী, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এইভাবে এই ধরনের অপরাধ, এই ধরনের অভ্যন্তরীণ বিষয় বলে এটাকে এড়ানো যায় না। বাংলাদেশ সরকারকে নিরাপত্তা দিতে হবে হিন্দু জনগণকে। তো আমাদের দেশের এই বুদ্ধিজীবী মহল আছে কিছু, তারা কিন্তু এই কথা এখনো বলছেন না। যাই হোক, তো আমি যেটা বললাম আপনাদের যে এইরকম অ্যামিকাস কিউরি কোনো ব্যবস্থা এখানে
নেই বা হয়নি। আসলে হচ্ছেটা কি বাংলাদেশে? তাহলে ভারত কি করছে? প্রশ্ন উঠতেই পারে যে ভারত কি করছে? এই যে এত হিন্দু নিধন যজ্ঞ চলছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, যেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, ভারত বিরোধী প্রচার একদম তুঙ্গে উঠেছে, তাহলে ভারত কি করছে? এটা বুঝতে হবে যে মোহাম্মদ ইউনূস এই ঘটনাটা কেন ঘটালেন। কারণ মোহাম্মদ ইউনূসের সামনে, আমি আগেও বলেছি, মোহাম্মদ ইউনূসের সামনে দুটো পথ আছে। একটা হচ্ছে ইলেকশনে চলে যাওয়া, আর একটা হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, যে করেই হোক ক্ষমতায় টিকে থাকা। কারণ বাংলাদেশের সংবিধানে এই ধরনের কোনো সরকারের কোনো অস্তিত্ব নেই। এটা সংবিধানের কোনো অস্তিত্ব নেই, এটা একটা বেআইনি সরকার। আর এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজ, যারা বৈষম্য বিরোধী একটা আন্দোলন করেছিল, তারা চাইছে এই ইউনূসকে সামনে রেখে এই ধরনের একটা সরকারকে, কাঠপুতুলের সরকারকে, একটা পাপেট সরকারকে তারা চালিয়ে যেতে চাইছে অন্তত 2 বছর। এই একটা টাইম ফ্রেম তারা করেছে, কিন্তু 2 বছর চলবে না। এই কারণে আমি বলছি যে বিএনপির খালেদা জিয়া এবং জামাত অবশ্য এদের সাথে আছে, এই বৈষম্যমূলক বিরোধী। বিএনপি চাইছে দ্রুত নির্বাচন। সেখানে বিএনপির খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূত দেখা করেছেন, পাকিস্তান রাষ্ট্রদূত দেখা করেছেন, এবং বিএনপি খালেদা জিয়া অতি দ্রুত নির্বাচন চাইছে। কারণ বিএনপি খালেদা জিয়া জানে যে এই যদি দ্রুত নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারবে না। তার মানে এককভাবে খালেদা জিয়ার দল সেখানে সংখ্যাগরিষ্ঠ হবে এবং তারা সরকার চালাবে। কিন্তু এই বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজ, তারা এইটা হতে দিতে চায় না। এখানে স্বার্থের সংঘাত আছে। এই স্বার্থের সংঘাত এমন একটা পরিস্থিতির সৃষ্টি করবে বাংলাদেশে, যেটা গৃহযুদ্ধের আকার নিতে পারে। তখন এই মোহাম্মদ ইউনূস, শান্তির নোবেল পাওয়া মোহাম্মদ ইউনূস, তিনি কি করবেন? তাকে তো ফিরে যেতে হবে সেই প্যারিসে। তিনি প্যারিসের ফ্লাইটটা কবে ধরবেন সেটা এখন দেখার বিষয়। 1 বছরের মধ্যে ধরতে হবেই ওনাকে, তার কোনো উপায় নেই। তাহলে ভারত এখন আমাদের প্রশ্ন করতেই পারে আমাকে অনেকেই, কি ভারত তাহলে কি করছে? ভারত কি চুপচাপ বসে দেখছে? দেখুন, ভারত কিন্তু নিঃশব্দে কিছু কাজ করেছে। ইতিমধ্যে প্রায় 35-36 হাজার সেনা বাংলাদেশের বর্ডারে উপস্থিত আছে। ভারত মনে করে যদি কোনো কারণে বাংলাদেশের দুষ্টবুদ্ধি উদয় হয় এবং পাক প্ররোচনায় বা চীনের প্ররোচনায় তারা যদি চিকেন নেকে হাত দেওয়ার চেষ্টা করে, তখন ভারত তার সমুচিত ব্যবস্থা নেবে। তার জন্যও তৈরি আছে। অলরেডি আপনাদের অনেকের খেয়াল আছে যে আমাদের একটা বিশাখাপত্তনম থেকে একটা ক্ষেপণাস্ত্র মিসাইল একটা উৎক্ষেপণ হয়েছে। বাংলাদেশের মিডিয়াকে বলা হয়েছে, আসলে বাংলাদেশের যে জনগণ, বাংলাদেশের আসলে কি হচ্ছে, এর মধ্যে অনেক জিনিস দেখতে পাচ্ছেন না। যেটা হচ্ছে বাংলাদেশের যে ইকোনমিক কন্ডিশন, সেটা এমন ডিটোরিয়েট করেছে যে সেখানকার মানে চাল, ডাল, আলু, পেঁয়াজ, আলুর দাম 140 টাকা, 150 টাকা, 120 টাকা, 50 টাকা, 150 টাকা করে বিক্রি হচ্ছে। জনগণ সেখানে খেতে পাচ্ছে না, মানে দুর্ভিক্ষ লাগলো বলে ভারত কি করছে, নিশ্চুপে ফেলো করি মাখো তেলের একটা নীতি নিয়েছে। বলেছে টাকা দাও তবে আমার জিনিস যাবে। বর্ডার কিন্তু বন্ধ করা হয়নি, বর্ডার কিন্তু চলছে, কিন্তু বলেছে মানে সেটাকে রেস্ট্রিক্ট করা হয়ে গেছে। ফেলো করি মাখো তেল, যাও পয়সা দাও। বিদ্যুতের ক্ষেত্রেও তাই হয়েছে। এই বিদ্যুৎ যদি না পায়, নেপাল থেকে বিদ্যুৎ আনতে বলেছে, আমাদের এখানকে গ্রিড ব্যবহার করবে। ভারত বলেছে 40 মেগাওয়াটের বেশি আমরা বিদ্যুতের গ্রিড ব্যবহার করতে দেব না। সেই পারমিশনটা দিয়েছে, মানে পারমিশন বন্ধ করেনি, পারমিশন দিয়েছে। কিন্তু তোমরা সারা পৃথিবী জুড়ে, মিডিয়া জুড়ে ভারত বিরোধিতা করবে, আর ভারতের থেকে তুমি গ্রিড চাইবে, ভারতের জমিকে ব্যবহার করতে চাইবে, সে তো হতে যায় না। মানে ভারত নিঃশব্দে কাজ করে চলেছে। ভারত কি করেছে, আর একটা কি করেছে,
প্রায় বন্ধ করে দিয়েছে, ভিসা দিচ্ছে না। তাতে কারা আতান্তরে পড়েছে? যারা সাধারণ মানুষ, যারা ভারতের চিকিৎসার উপর নির্ভরশীল, জটিল রোগে আক্রান্ত, তারা। আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ভারত বিরোধিতা করছো তোমরা, খুব ভালো কথা, কিন্তু ওই লোকগুলো যারা খেতে পাচ্ছে না, যারা চিকিৎসা পাচ্ছে না, তাদের রাগটা পড়বে গিয়ে কোথায়? পড়বে গিয়ে মোহাম্মদ ইউনূসের উপরে, ওই সরকারের উপরে। এবং সেখানে যে কোনো সময় গৃহযুদ্ধ লাগার আশঙ্কা দেখা দিয়েছে। এবং সেখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সেটা হচ্ছে সেখানকার মিলিটারি কিন্তু খুব সক্রিয় হয়ে রয়েছে। হাসিনাপন্থী, হাসিনা বিরোধী যে মিলিটারি সেখানে আছে, তাদের মধ্যে কিছু লোক তারা মনে করে যে যদি এই গৃহযুদ্ধের আকার ধারণ করে বাংলাদেশে, বা এই ধরনের দুর্ভিক্ষ দেখা যায়, সেখানে কিন্তু আরেকটা কু হবার সম্ভাবনা প্রবল বাংলাদেশে। আপনাদের আগেও মনে আছে যে এর আগে বাংলাদেশে যখন 2-3 বার কু হয়ে গেছে, এরশাদ, তারপরে আরেকবার, এই কিন্তু কু হওয়ার সম্ভাবনা বাংলাদেশে আরেকটা প্রবল হয়ে আছে। প্রবল মানে এই জন্য কি, যে কোনো দেশে যদি তার ইকোনমিক কন্ডিশন খারাপ হয়, তার যদি অর্থনৈতিক অবস্থা টালমাটাল হয়, অর্থনৈতিক দুরবস্থা দেখা যায়, সেখানে মানুষ আর কিছু দেখে না, তখন মানুষ রাস্তায় নেমে পড়ে সেই সরকারকে উৎখাত করবে। সেখানে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি আরেকবার দেখা যেতে পারে। তো সেই জন্য সেই রকম পরিস্থিতি হলে, সেই রকম পরিস্থিতি খুব দ্রুত হবে। এরা যে ভাবছে যে 2 বছর এইভাবে কাটিয়ে দিতে পারবে, হিন্দু নিধনযোগ্য করে 2 বছর কাটিয়ে দেওয়া যাবে, হিন্দুদের নিধন করছি, তার মানে আমি সংখ্যাগুরুদের আস্থা অর্জন করছি, তারা আমাকে সাপোর্ট করবে। কিন্তু খেতে না পেলে কেউ সংখ্যাগুরু, সংখ্যালঘু কিচ্ছু দেখে না। খেতে না পাওয়া মানুষ তখন খালি খাওয়ার জন্য চেষ্টা করে। তখন খেতে না পায়, তখন যেরকম শেখ হাসিনার বাড়ি লুণ্ঠিত হয়েছিল, লুণ্ঠন করানো হয়েছিল, সেরকম কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকারি বাড়ি বা মোহাম্মদ ইউনূসের নিজের বাড়ি সব কিন্তু লুণ্ঠন হবে, লুট হয়ে যাবে। সেই জন্য মোহাম্মদ ইউনূসের প্যারিস পালাবার পথ ছাড়া আর কোনো পথ বাকি নেই বলেই আমরা মনে করছি। দেখা যাক বাংলাদেশে কি ধরনের ঘটনা ঘটবে, কি ধরনের ঘটনা ঘটতে চলেছে। কারণ বাংলাদেশের মিডিয়ায় চোখ লাগলেই দেখা যাচ্ছে ভারত বিরোধিতা এমন তুঙ্গে প্রচারে করছে, যার মনে হচ্ছে ভারত বিরোধিতা ছাড়া ওদের কোনো সমস্যা নেই। কিন্তু ওদের থরে থরে সমস্যা ধীরে ধীরে দেখা যাচ্ছে, এবং ওরা সেটা স্বীকার করতে শুরু করেছে, ঘরোয়াভাবে স্বীকার করছে যে ওদের সমস্যা, ভারতের সঙ্গে বিরোধিতা মানে ওদের সমস্যার বৃদ্ধি। এছাড়াও যেটা ভারত করেছে সেটা হচ্ছে কূটনৈতিকভাবে কূটনৈতিক চ্যানেলগুলোকে ভারত একদম ফিট করে দিয়েছে যে এই ধরনের বাংলাদেশকে যাতে একটু কড়কে দেওয়া যায়। সেটা কি? 22 জানুয়ারি ট্রাম্প ফুল ফ্লেজড রাষ্ট্রপতি শপথ নেবেন, রাষ্ট্রপতি হবেন। তারপরে ট্রাম্প যদি কিছু অর্থনৈতিক স্যাংশন লাগায় বাংলাদেশের উপরে, অলরেডি বাংলাদেশে ট্রাম্পের বিরোধী দল ডেমোক্র্যাটরা তারা সেখান থেকে বিবৃতি দিয়েছেন আমেরিকা থেকে যে বাংলাদেশের এই হিন্দু নিধনযোগ্য মেনে নেওয়া যায় না, এর দ্রুত নিরসন করতে হবে। অন্যদিকে ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিয়ত এই দাবি উঠছে যে গ্লোবাল লিডার্সরা যাতে হস্তক্ষেপ করে। তার মানে বাংলাদেশ বুঝতে পারছে যে তারা একঘরে হয়ে গেছে। এই একঘরে হওয়া মোহাম্মদ ইউনূসকে কোথায় যেতে হবে তাহলে? আপনারা বুঝতেই পারছেন তাকে প্যারিসে ফেরত যেতে হবে, ওই বাংলাদেশে থাকতে পারবেন না। তো আমরা দেখব আগামী দিনে বাংলাদেশে আর কি কি ঘটে, কি ধরনের রাজনীতি তারা করতে থাকে, কতদিন ভারত বিরোধিতা করে তারা বহাল তবিয়তে থাকে, সেটাও আমরা দেখব। আজকে এই পর্যন্তই আমার প্রতিবেদন। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ইনবক্সে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন।
আজকে এই পর্যন্ত, সকলে সুস্থ থাকুন, নমস্কার।